আসসালামু আলাইকুম। আজকের বিজ্ঞান ক্লাসে বিসিএস এর সাধারণ বিজ্ঞান অংশের ক্লাসে আমি শাহরিয়ার জাহান রাফি আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আহ, আজকে আমরা বিজ্ঞানের বা সাধারণ বিজ্ঞান অংশের বিসিএস এর যে অংশগুলো আসলে কমপ্লিট করার ট্রাই করব। অংশগুলো হচ্ছে এরকম যে আলোর প্রকৃতি নিয়ে আমরা কথা বলবো, আলোর উৎপত্তি উৎপাদন, আলোর বিভিন্ন তথ্য, আলোর তড়িৎক্রিয়া, তড়িৎচৌম্বক প্রণালী, বেতার তরঙ্গ, বিভিন্ন প্রকার রশ্মি, তারপর হচ্ছে বিক্ষেপণ, আলোর ধর্ম, মৌলিক বর্ণ, রংধনু এবং আলোক যন্ত্রপাতি। বিসিএস এর প্রিলি বলেন বা রিটেন বলেন, দুইটা অংশেই মূলত হচ্ছে আলোর এই চ্যাপ্টারটা বা অপটিক্সের এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বিসিএস প্রিলি এবং রিটেন দুইটা অংশে এই অংশ থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা গেছে বা আসে। সো সো যেই কারণে আমরা বলতেছি যে চ্যাপ্টারটা খুব ভালোভাবে আমরা হচ্ছে কমপ্লিট করব। আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রতি বিসিএসই আপনার হচ্ছে আলো থেকে কোশ্চেন আসতে দেখা গেছে। আচ্ছা, তো আসেন আমরা একটু শুরু করি। তো আমরা প্রথমত যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আলোর প্রকৃতি নিয়ে, অর্থাৎ আলোর প্রকৃতিটা কীরকম আসলে। খেয়াল করেন, আমরা যে কথাটা বলছি আমরা জানি, প্রত্যেকেই আমরা জানি যে আলো কি, আলো হচ্ছে এক প্রকার শক্তি বলি আমরা, আলোকে বলতেছি এক প্রকার শক্তি। তাহলে আলো যদি এক প্রকার শক্তি হয় তাহলে কি করে, এটার মাধ্যমে আমরা কি করি, এটার মাধ্যমে হচ্ছে আমরা বস্তু দেখতে পাই। তার মানে হচ্ছে আলো এক প্রকার শক্তি যার মাধ্যমে আমরা বস্তু দেখতে পাই। কখন বস্তুরা দেখতে পাই খেয়াল করেন, আমরা যখন কোনো বস্তু দেখি তখন বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, চোখে প্রবিষ্ট আলো চোখের রেটিনার বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি করে এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মস্তিষ্কে বস্তুটির অনুরূপ একটি বস্তুর অনুভূতি সৃষ্টি করে এবং আমরা তাকে দেখতে পাই। তাহলে খেয়াল করেন, এখানে কিছু কথা আমরা বলি। বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, খেয়াল করেন আলো আমাদের চোখ থেকে কিন্তু যাচ্ছে না, আসতেছে কোন জায়গা থেকে, বস্তু থেকে আসতেছে। বস্তু থেকে আমাদের চোখে আলো আসে, আসার পরে কি হয়, চোখে প্রবিষ্ট আলো অর্থাৎ যে আলোটা প্রবেশ করতেছে সেটা কি করে, চোখের রেটিনায় বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি করে। তাহলে একটা কোশ্চেন এখানে পাওয়া যাচ্ছে যে চোখের রেটিনায় কি করে, বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি করে এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মস্তিষ্কে বস্তুটির অনুরূপ একটি বস্তুর অনুভূতি সৃষ্টি করে এবং আমরা সেটাকে দেখতে পাই। এটা হচ্ছে আলোর প্রকৃতি। তাহলে এই যে আলোর প্রকৃতির কথা আমরা যে বললাম, তাহলে আলোটা কি, সহজ বাংলা কথা আমরা আলোর সংজ্ঞা পেয়ে গেলাম। তাহলে আলোর উৎপত্তি কিভাবে হয় বা উৎপাদন কিভাবে হয় আসেন, বা উপাদানগুলো কি কি। যে বস্তু হতে আলোক বিকিরণ করে তাকে আলোক উৎস বলে। দ্যাট মানে আমরা জানি, একটু আগে আমরা বলে আসছি যে আলো কিন্তু আমাদের চোখ থেকে যাচ্ছে না। আলো কোন জায়গা থেকে যাচ্ছে, আলো যাচ্ছে হচ্ছে বস্তু থেকে আলো এসে আমাদের চোখে হচ্ছে দেখার একটা অনুভূতি জাগায়। এখন এই যে অনুভূতি জাগায়, তার মানে কোন জায়গার থেকে আলোটা বিকৃত হচ্ছে বা কোন জায়গার থেকে আলোটা আসতেছে সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে আলোর উৎস বা আলোক উৎস। তাহলে আলোক উৎস কি, আলোক উৎস হচ্ছে যে বস্তু থেকে আলো বিকৃত হচ্ছে বা বিকিরণ হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে আলোক উৎস বলে থাকি। তাহলে দেখেন একটু ডিটেলসে গেলে, যে কোনো পদার্থের পরমাণুর ইলেকট্রনগুলো, ইলেকট্রন কি আমরা জানি, ইলেকট্রন হচ্ছে আমরা জানি পরমাণুর যে ক্ষুদ্র কণিকাগুলো আছে সেই কণিকাগুলো বিভিন্ন ভাগে হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে। আচ্ছা, এখন আমরা বলতেছি যে পরমাণু, পরমাণু কি, পরমাণু হচ্ছে একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে কণাটা, সেই ক্ষুদ্রতম কণাটাকে আমরা বলতেছি হচ্ছে পরমাণু। আমরা জানি পদার্থের মানে হচ্ছে পদার্থকে যে ভাঙি, একটা বস্তুকে যে ভাঙি আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে অণু পাই আর একটা হচ্ছে পরমাণু পাই। তো পরমাণুটাকে আমরা বলতেছি মৌলিক পদার্থ, অর্থাৎ যে পদার্থে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না বা অন্য কোনো ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা বলতেছি মৌলিক পদার্থ। সেই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলতেছি, কণাকে বলতেছি আমরা পরমাণু। এবার পরমাণুর ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলতেছি, পরমাণু ক্ষুদ্রতম কণা হতে পারে ইলেকট্রন হতে পারে, প্রোটন হতে পারে, আবার হচ্ছে নিউট্রন হতে পারে। যেখানে ইলেকট্রনটাকে আমরা বলতেছি নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটনটাকে আমরা বলতেছি পজিটিভ চার্জ বিশিষ্ট এবং নিউট্রনটাকে আমরা বলতেছি হচ্ছে নিউট্রাল, অর্থাৎ এখানে কোনো চার্জ থাকে না, অর্থাৎ চার্জবিহীন থাকে। তাহলে দেখেন কি বলছি, যে কোনো পদার্থের পরমাণুর ইলেকট্রনগুলো পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। শক্তি স্তরে কীরকম, যেমন হচ্ছে এরকম অবস্থানে হচ্ছে এরকম শক্তি স্তর থাকে। এই শক্তি স্তরে কি হয়, এই শক্তি স্তরে হচ্ছে আমার পরমাণুগুলো অবস্থান করে থাকে, অর্থাৎ এরকম বৃত্তাকার একটা পথে। পরমাণুতে যখন শক্তি প্রয়োগ করা হয়, অর্থাৎ পরমাণুতে যদি আপনি শক্তি প্রয়োগ করেন তখন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করে, তখন কি করতে পারে, যে এই যে শক্তি স্তরে আমার পরমাণু ইলেকট্রনগুলো আছে এটা ইচ্ছা করলে এই শক্তি স্তরে আমি আনতে পারি। কীভাবে আনতে পারি, শক্তি প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ যদি আমি শক্তি প্রয়োগ করি তখনই আমি আনতে পারবো, আদারওয়াইজ আমি আনতে পারবো না। আচ্ছা, এই কথাটা আমরা এখানে বলছি।
এবং শক্তি সঞ্চয় করে, অর্থাৎ শক্তি স্তর থেকে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যায় এবং হচ্ছে শক্তি সে সঞ্চয় করে। ইলেকট্রনগুলো নিজ নিজ শক্তি স্তরে ফিরে আসার সময় শক্তির বিকিরণ হয়, অর্থাৎ এই ইলেকট্রনগুলো ধরেন এই জায়গা থেকে এটা থেকে এখানে আসছে, তার মানে হচ্ছে সে শক্তি সঞ্চয় করছে, আবার যখন সে এখান থেকে এখানে যাচ্ছে অর্থাৎ আবার আগের অবস্থানে যখন ফিরে যাচ্ছে তখন সে কি করতে হয়, তখন তাকে হচ্ছে শক্তিকে বিকিরণ করতে হয় এবং তা আলোক শক্তি হিসেবে নির্গত হয়। অর্থাৎ এই যে শক্তিটা বিকিরিত হচ্ছে এই শক্তিটাকে আমরা বলতেছি হচ্ছে আলোক শক্তি হিসেবে বিকিরিত হয়ে থাকে। তাহলে মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা আমরা যেটা বলতেছি যে পরমাণুতে কি থাকতেছে, ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। পরমাণু কি করা হয়, একটা শক্তি প্রয়োগ যদি আমরা করি পরমাণুর কক্ষ স্তর থেকে এক কক্ষ স্তর থেকে অন্য কক্ষ স্তরে কি হতে পারে, ইলেকট্রন যেতে পারে। তাহলে যখন ইলেকট্রন যায় তখন কি হয়, তখন হচ্ছে সে শক্তিটাকে সঞ্চয় করে, কিন্তু যখন নিজ শক্তি স্তরে অর্থাৎ পূর্বের শক্তি স্তরে ফিরে আসে তখন কি হয়, তখন হচ্ছে বিকিরণ হয় এবং এই যে বিকিরণটা হচ্ছে শক্তিটা, সেই শক্তিটা কি হিসেবে বিকিরিত হবে, আলোক শক্তি হিসেবে নির্গত হয়ে থাকে। এটা হচ্ছে মূল কথা। তাহলে মূলত বিষয়টা তাহলে কি বলি, তাহলে একটা ইলেকট্রন যখন পজিট্রনের সাথে মিলিত হয় তখন তারা একে অপরকে ধ্বংস করে ফেলে। খেয়াল করেন পজিট্রন কি, পজিট্রনে হচ্ছে একটা ক্ষুদ্রতম কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, মেসন এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ক্ষুদ্রতম কণা। তার মানে ইলেকট্রন আর পজিট্রন যখন মিলিত হবে তখন তারা একে অপরকে কি করবে, ধ্বংস করে ফেলবে। আচ্ছা, তৈরি করে ফোটন। ফোটন কি, ফোটন হচ্ছে আলোর উপাদান। তাহলে খেয়াল করেন, তাহলে আমরা কি বলতেছি, ইলেকট্রন আর পজিট্রনের মিলিত হওয়ার ফলে একে অপরকে ধ্বংস করে এবং ধ্বংস করার ফলে কি হয়, ধ্বংস করার ফলে তৈরি হয় হচ্ছে ফোটন তৈরি হয়, যে ফোটনটাকে আমরা বলতেছি আলোর উপাদান বলতেছি। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে আলোর উপাদান কি, আলোর উপাদান হচ্ছে ফোটন। আলোর উপাদানকে আমরা কি বলতেছি, ফোটন বলতেছি। এই ফোটনটা তৈরি হয় কিভাবে, তৈরি হয় হচ্ছে ইলেকট্রন যখন প্রোটনের সাথে মিলিত হয় তখন হচ্ছে এটা তৈরি হয়। তাহলে দেখেন এখান থেকে আমরা কতগুলো কোশ্চেন পাইতেছি। আলো এক প্রকার শক্তি, একটা কথা। তারপর হচ্ছে রেটিনা কি করে, রেটিনা হচ্ছে বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি করে, সৃষ্টি করার ফলে কি হয়, সৃষ্টি করার ফলে হচ্ছে জটিল একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মস্তিষ্কে হচ্ছে একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। আবার আলোক উৎস কোনটা, আলোক উৎস হচ্ছে যে বস্তু আলোক বিকিরণ করে তাকে আমরা আলোক উৎস বলি। আচ্ছা, আলোক উৎস বলে থাকি। আচ্ছা, এটা কি করে থাকে, এটা কিভাবে কাজ করে, যারা আপনার আলোর উৎপত্তি কীভাবে, আপনার রিটেনে কোশ্চেন আসতে পারে যে আলোর উৎপত্তিটা সম্পর্কে লেখো বা আলোর উৎপত্তি সম্পর্কে লিখুন বা আলোর উৎপত্তিটা কীভাবে হয়ে থাকে, এই টাইপের কোশ্চেন হতে পারে। তখন এই কথাটাই লিখতে হবে যে যে কোনো পদার্থের পরমাণু ইলেকট্রনগুলো পরমাণু বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। শক্তি স্তরে আমরা কি করি, শক্তি প্রয়োগ করি, শক্তি প্রয়োগ করে তার কি করা হয়, তার হচ্ছে একটা শক্তি স্তর অন্য শক্তি স্তরে চলে যায়, চলে যখন যায় তখন কি হয়, শক্তি সঞ্চয় হয়। আবার যখন পূর্বের শক্তি স্তরে ফিরে আসে তখন কি হয়, শক্তির বিকিরণ হয়। এই যে বিকিরণটা হচ্ছে এটা কীভাবে হিসেবে বিকিরণ হয়, আলোক শক্তি হিসেবে নির্গত হয়। আচ্ছা, আবার কি হয়, আবার হচ্ছে এই যে ইলেকট্রন আর পজিট্রন অর্থাৎ দুইটা যে ক্ষুদ্রতম কণার কথা বলতেছি, এরা যখন মিলিত হয় তখন তারা কি করে, একে অপরকে ধ্বংস করে ফেলে। আর ধ্বংস করার ফলে কি তৈরি হয়, ফোটন তৈরি হয়। অর্থাৎ ফোটন তৈরি কার্যকলাপ কি আপনি লিখতে হতে পারে। আচ্ছা, এই ফোটনটা কি, এই ফোটনটাই হচ্ছে আলোর উপাদান। এটাই হচ্ছে আমরা যেটা বলতেছি যে আলো উৎপত্তি কিভাবে হচ্ছে এবং আলোর উপাদানটা আসলে কিভাবে কাজ করে, এই জিনিসটা নিয়ে মূলত আমাদের এখানে একটু আলোচনা ছিল। আচ্ছা, এবার আমরা দেখি একটু পরে কি আছে আমাদের। আচ্ছা, এবার আলোর বিভিন্ন তথ্য নিয়ে, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় আলোকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে। এই যে কথাবার্তাগুলো বলছে এগুলোকে আমরা বলতেছি আলোর বিভিন্ন তথ্য বলতেছি। আসেন কি তথ্যগুলো। আচ্ছা, মূলত এই আলোর তথ্যগুলোকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে, চারটা ভাগ। কি করে খেয়াল করেন, চারটা ভাগ। চারটা ভাগ কি কি, আচ্ছা প্রথম ভাগটাকে আমরা বলতেছি কণা তথ্য, তরঙ্গ তথ্য, তাড়িত চৌম্বক তথ্য এবং আমরা বলতেছি হচ্ছে কোয়ান্টাম তথ্য। আচ্ছা, এগুলো নিয়ে ডিটেলস আমরা যাব আলোচনাতে। তার আগে একটু কথাগুলো বলে নেই। এখান থেকে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো আসে যে তাড়িত চৌম্বক তথ্যের প্রবক্তা কে, বা হচ্ছে তরঙ্গ তথ্যের প্রবক্তা কে, বা তরঙ্গ তথ্য কত সালে ব্যাখ্যা করা হয়েছে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। তাহলে দেখেন কণা তথ্যের প্রবক্তাকে নিউটন, স্যার আইজ্যাক নিউটন। কত সাল, 1672 সালে তিনি কণা তথ্য ব্যাখ্যা করেন। তরঙ্গ তথ্য হাইগেন, কত সাল, 1678 সাল। তড়িৎ চৌম্বক তথ্য ম্যাক্সওয়েল, কত সাল, 1864 সাল। কোয়ান্টাম তথ্য ম্যাক্স প্লাঙ্ক, এটা হচ্ছে প্লাঙ্ক, ঠিক আছে, কত সাল, 1900 সালে তিনি হচ্ছে আলোর কোয়ান্টাম তথ্য ব্যাখ্যা করে থাকেন। তাহলে এখান থেকে আপনাকে কি জানতে হবে যে কোয়ান্টাম তথ্যের জনক কারা কারা, অর্থাৎ যে আমরা চারটা তথ্য বলতেছি, আলোর যে চারটা তথ্য বলতেছি এই চারটা তথ্যের হচ্ছে জনক কারা কারা, এটা আপনাকে জানতে হবে। এবং কত সালে এই তথ্যগুলো বাজারে আসছে বা হচ্ছে কত সালে ওই বিজ্ঞানীগণ এই তথ্যগুলো দিয়েছিল, এটা আপনাকে সম্পর্কে জানতে হবে। আচ্ছা আসেন তাহলে আলোর তড়িৎ ক্রিয়া, আসেন একটু কি বলছি।
আলোর তড়িৎ ক্রিয়া। এটা বলতে আসলে আমরা কি বুঝি? দেখেন, ধাতু আমরা জানি যে পদার্থগুলোকে যদি মোটা দাগে আমরা ভাগ করি, ধাতু এবং অধাতুকে ভাগ করতে পারি। ধাতু বলতে আসলে আমরা কি বুঝি? ধাতু বলতে যদি আপনি নর্মাল সেন্স আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এরকম, যে যে সকল বস্তুর শেষে আমযুক্ত তাদেরকে ধাতু বলা হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। মূলত কি আসলে এটা না? মূলত এটা না। ধাতু বলতে আমরা ওই সকল পদার্থকে বুঝবো যে সকল পদার্থগুলো কি করতে পারে, যারা হচ্ছে তাদের লাস্ট কক্ষপথ, অর্থাৎ তাদের পরমাণুর লাস্ট কক্ষপথগুলোতে ইলেকট্রন সংখ্যা সাধারণত 1, 2, 3 হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে ধাতু। ধাতুগুলো কি করে? সহজে ইলেকট্রন দান করতে পারে। অধাতুগুলো কিন্তু ইলেকট্রন নিয়ে থাকে। অধাতুগুলো কি করে? ইলেকট্রন নেয়। ধাতুগুলো কি করে? ইলেকট্রন দান করে। যেমন সোডিয়াম, সোডিয়ামের লাস্ট কক্ষপথে থাকে হচ্ছে একটা, সে সহজে দান করে দেয়। পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, এই যে যেগুলো, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ধাতু বলতেছি। তা ধাতু কি? ধাতু হচ্ছে যারা হচ্ছে কি করতে পারে? সহজে হচ্ছে ইলেকট্রন দান করতে পারে, একটা বিষয়। সেকেন্ডলি হচ্ছে ইলেকট্রন দান মানে কি? সর্বশেষ কক্ষপথে তাদের একটা বা দুইটা বা তিনটা যদি ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা ধাতু বলে থাকি। তাহলে একটু আসেন, কি বলছি আমরা? কোনো ধাতুর উপর আলো পড়লে আলোর ফোটন ক্রিয়ার উক্ত ধাতুতে ইলেকট্রন নির্গত হয়। আচ্ছা, তার মানে কি হয়? যে একটা ধাতুর উপরে আলো পড়ছে, আলো পড়ার পরে কি হবে? আলোর ফোটন ক্রিয়া হবে। ফোটন ক্রিয়া একটু আগে আমরা বলে আসছি, উক্ত ধাতুতে ইলেকট্রন নির্গত হয়। একে আলোক তড়িৎ ক্রিয়া বলে। অর্থাৎ তাহলে কি? এই যে যে ইলেকট্রন নির্গত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন নির্গত হওয়াটাকে আমরা কি বলতেছি? আলোর তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া বলে থাকি। সুতরাং ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে বিদ্যুৎ উৎপন্ন হয়। তার মানে ফটো ইলেকট্রিক যে কোষগুলো আছে, সেই কোষের উপর যদি আলো পড়ে, তাহলে কি হবে? বিদ্যুৎ উৎপন্ন হবে। বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে তথ্য ব্যাখ্যা করেন এবং এজন্য 1921 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এটা কিন্তু পরীক্ষাতে আসছে বিসিএসে, যে আপনার বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব কত সালে, মানে কোয়ান্টাম তত্ত্ব কে ব্যাখ্যা করেন? কোয়ান্টাম তত্ত্ব ব্যাখ্যা করেন হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইন যে কোয়ান্টাম তত্ত্ব ব্যাখ্যা করেছেন, এর জন্য সে কত সালে হচ্ছে কি নোবেল প্রাইজ পাইছে? সে হচ্ছে 1921 সালে হচ্ছে নোবেল প্রাইজ পাইছে। এটা কিন্তু বিগত বছরের কোশ্চেন, একটু মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম এই স্লাইড থেকে? মূলত আলোর যে বিভিন্ন তথ্যগুলো আছে, সেই তথ্যগুলোর নাম জানলাম এবং কত সালে এই তথ্যগুলো আসছে সেইটা, এবং তাদের প্রবক্তা কারা বা তারা কারা হচ্ছে এই জনক, সেই সম্পর্কে জানলাম। এরপর আমরা হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়া সম্পর্কে জানলাম। এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কোনটা? এই যে এটা, যে আলোর কোয়ান্টাম তত্ত্ব কে দিছে? বিজ্ঞানী আইনস্টাইন দিছে। আর বিজ্ঞানী আইনস্টাইন যে দিচ্ছে, এই বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে যে ব্যাখ্যাটা করছে, যে আলোর তড়িৎ ক্রিয়াটা, এই কাজটার জন্য উনি হচ্ছে 1921 সালে হচ্ছে নোবেল পুরস্কার লাভ করছে। খেয়াল করে দেখেন, কোয়ান্টাম তত্ত্ব কিন্তু হচ্ছে প্রবক্তা হচ্ছে মার্কস প্ল্যাঙ্ক, কিন্তু কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে হচ্ছে এই আলোর তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যাটা করছে কে? আলোর তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা করছে হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন। মাইন্ড ইট। এবার আসেন তাড়িত চৌম্বক বর্ণালী। ওকে, আচ্ছা, দৃশ্যমান আলো বলি আমরা, অদৃশ্যমান আলো, যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলি দৃশ্যমান, যেটাকে আমরা দেখতে পাই না সেটাকে আমরা বলি অদৃশ্যমান। তাহলে আসেন দেখি কি বলছে। তাড়িত চৌম্বক বিকিরণে অন্তর্ভুক্ত রয়েছে দৃশ্যমান আলো। অর্থাৎ তাড়িত যে চৌম্বক বিকিরণের কথা আমরা বলে থাকি, সেখানে কি আছে? সেখানে আছে হচ্ছে দৃশ্যমান আলো আছে, দৃশ্যমান আলো। আচ্ছা, অবলোহিত বিকিরণে বেতার তরঙ্গ, আর কি আছে? অতিবেগুনি বিকিরণ, এক্স-রে এবং গামা রশ্মি। তাহলে কি কি আছে খেয়াল করে দেখেন। তাড়িত চৌম্বক বিকিরণের কথা যে আমরা বলতেছি, তাড়িত চৌম্বক বিকিরণ কি কি আছে? দৃশ্যমান আলো, অর্থাৎ যে আলোটা আমরা দেখতে পাই। তারপর আছে অবলোহিত বিকিরণ, বেতার তরঙ্গ, অর্থাৎ বেতার তরঙ্গ আছে এখানে। এখানে আছে অতিবেগুনি বিকিরণ, এখানে আছে হচ্ছে বেগুনি বিকিরণ আছে। এখানে আছে কি? এক্স-রে রশ্মি আছে। এখানে আছে কি? গামা রশ্মি আছে। এসব বিকিরণ, অর্থাৎ এই যে যে কথাগুলো আমরা একটু আগে বলে আসলাম, এই বিকিরণগুলো যে বর্ণালী সৃষ্টি করে, তাকে বলা হয় তাড়িত চৌম্বক বর্ণালী বলা হয়ে থাকে। তাহলে তাড়িত চৌম্বক বর্ণালী কি? তাড়িত চৌম্বক বর্ণালী বলতে আমরা বুঝি দৃশ্যমান আলো, অবলোহিত বিকিরণ, বেতার তরঙ্গ, অতিবেগুনি বিকিরণ, এক্স-রে ও গামা রশ্মির বিকিরণের ফলে যে বর্ণালী সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলতেছি তাড়িত চৌম্বক বর্ণালী বলতেছি। তাহলে এই যে তড়িৎ চৌম্বক তরঙ্গীয় দৈর্ঘ্যের ক্রমটা কিরকম হবে? সবচেয়ে বেশি হচ্ছে বেতার তরঙ্গ দৈর্ঘ্য হবে, তারপর হচ্ছে অবলোহিত রশ্মি, তারপর হচ্ছে দৃশ্যমান আলো। অর্থাৎ এই জায়গায় যদি থাকে, তখনই আমরা কি করতে পারি? ওইটাকে দেখতে পারি। আমরা কিন্তু বেতার তরঙ্গ কিন্তু আমরা চোখে দেখতে পাই না, আমরা কিন্তু অবলোহিত রশ্মি আমরা দেখতে পাই না। কারণ কি? ওইটার রেঞ্জটা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের চোখে দেখার জন্য যতটুকু দরকার ততটুকু কিন্তু থাকে না। তার মানে আমাদের থাকে কতটুকু? এই দৃশ্যমান আলো,
এই দৃশ্যমান আলোর পরে কি অতিবেগুনি রশ্মি, তারপর কি এক্স রে রশ্মি, তারপর কি গামা রশ্মি। অর্থাৎ এই সিরিয়ালটা আপনাকে একটু মনে রাখতে হবে যে তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমটা কি, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম কি, প্রথমে বেতার তরঙ্গ, তারপর অবলোহিত রশ্মি, তারপর দৃশ্যমান আলো, তারপর অতিবেগুনি রশ্মি, তারপর এক্স রে এবং সর্বশেষ যেটাকে আমরা বলতেছি হচ্ছে গামা রশ্মি বলতেছি। আচ্ছা, তাহলে আসেন একটু বেতার তরঙ্গ নিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে বেতার তরঙ্গ কি, আমরা দেখতেছি এখানে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণটা কি, বিকিরণটাকে আমরা বলতেছি বেতার তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁴ থেকে 5 × 10⁻⁴ মিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যটাকে আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, বেতার তরঙ্গ উৎপাদিত হয় কিসের মাধ্যমে, তড়িৎ স্পন্দনের মাধ্যমে। কোশ্চেন এরকম হতে পারে যে বেতার তরঙ্গ উৎপাদিত হয় কিসের মাধ্যমে, বেতার তরঙ্গ উৎপাদিত হয় হচ্ছে তড়িৎ স্পন্দনের মাধ্যমে। কোশ্চেন হতে পারে তড়িৎ স্পন্দনের মাধ্যমে কোন তরঙ্গ উৎপন্ন হয়, বেতার তরঙ্গ উৎপন্ন হয়। সাধারণত কোনো অ্যারিয়েল বা অ্যান্টিনা দ্বারা ইলেকট্রনকে স্পন্দিত করে বেতার তরঙ্গ উৎপাদন করা হয়ে থাকে। কি, অ্যারিয়েল বা অ্যান্টিনা দ্বারা ইলেকট্রনকে স্পন্দিত করার ফলে কি হয়, বেতার তরঙ্গ উৎপন্ন হয়। এটার মাধ্যমে কি হয়, দূরের স্থানে শব্দ ছবি প্রেরণের জন্য এই বেতার তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। বেতার তরঙ্গ আমরা কয়েকটা ভাগে ভাগ করি, মাইক্রোওয়েভ, রাডার তরঙ্গ বা শব্দ সম্প্রচার এবং টেলিভিশন তরঙ্গ। অর্থাৎ একটা হচ্ছে মাইক্রোওয়েভ, 2 নাম্বার হচ্ছে রাডার তরঙ্গ এবং 3 নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে টেলিভিশন তরঙ্গ বলতেছি। আচ্ছা, তাহলে আসেন মাইক্রোওয়েভ তরঙ্গ বলতে কি বুঝি। মাইক্রোওয়েভ তরঙ্গ মানে হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য কত, 10⁻⁴ থেকে 10⁻³ মিটার পর্যন্ত। এই রেঞ্জের ভিতরে যদি তরঙ্গ দৈর্ঘ্য হয়ে থাকে তখন তাকে আমরা বলি হচ্ছে মাইক্রোওয়েভ। কোথায় ব্যবহার করা হয়, রাডার যন্ত্রে, নৌ বিমান চালনায়, রেডিও যোগাযোগ ব্যবস্থায়, শিল্প কারখানায় তরঙ্গ ব্যবহৃত হয়ে থাকে। মনে রাখেন ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট, ব্যবহারগুলো পরীক্ষাতে বিভিন্নবার হচ্ছে, বিভিন্ন পরীক্ষাতে বিসিএস সহ অন্যান্য পিএসসির পরীক্ষাগুলোতে কোশ্চেন আসছে যে রাডার যন্ত্রে কি ব্যবহার করা হয়, মাইক্রোওয়েভ তরঙ্গ। নৌ বিমান চালনায়, রেডিও যোগাযোগ ব্যবস্থা, শিল্প কারখানায় এই তরঙ্গ ব্যবহার করা হয়। এছাড়া খাবার গরম করা ও রান্নার কাজে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করতে যায়, যেখানে হচ্ছে এই তরঙ্গটা ব্যবহার করতে দেখা যায়। আচ্ছা, 2 নম্বরে কি বলতেছি, অবলোহিত রশ্মি কোথায় ব্যবহার করা হয়, বিভিন্ন রোগের চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, শিল্প কারখানায় অন্ধকারে ছবি তোলার জন্য এই রশ্মিটা ক্যামেরায় ব্যবহার করা হয়ে থাকে। অতিবেগুনি রশ্মি, আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কত, 5 × 10⁻⁷ মিটার থেকে হচ্ছে 5 × 10⁻⁹ মিটার পর্যন্ত। এখানে তরঙ্গ দৈর্ঘ্যেরটা আপনার জানা থাকা লাগবে। আচ্ছা, ব্যবহারটা কি, আচ্ছা ব্যবহারটা দেখেন, খেয়াল করেন। ব্যবহারটাকে আমরা বলতেছি হচ্ছে চুরি নিরোধক অ্যালার্ম, স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলার যন্ত্র, কাউন্টার মানে এক ধরনের রেজিস্টার বলতে পারেন, যেখানে হচ্ছে কাউন্ট করা হয়ে থাকে, এই বিকিরণ ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আসল হীরা, নকল নোট উদ্ঘাটন, শল্য চিকিৎসা, যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে এবং শরীরে ভিটামিন ডি তৈরির কাজে ব্যবহার করা হয়ে থাকে। নোটটা খেয়াল রাখেন, ওজোন গ্যাস স্তরে সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগৎকে রক্ষা করে। ওজোন গ্যাসের যে স্তরটা, সেই স্তরটা কি করে, সূর্য থেকে যে আসে যে অতিবেগুনি রশ্মিটা, সেই রশ্মিটাকে হচ্ছে সে শোষণ করার ফলে কি হয়, শোষণ করার ফলে হচ্ছে জীবজগৎকে আপনার রক্ষা করে। যদি ওজোন স্তর না থাকে তাহলে কি হতো, ওজোন স্তর না থাকলে সূর্য থেকে মারাত্মক অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রাণীকুলকে বিনষ্ট করে দিত। অর্থাৎ প্রাণীকুল যারা আছে, এই প্রাণীকুল হচ্ছে মারা যেত, অর্থাৎ যদি হচ্ছে ওজোন স্তর না থাকতো। কারণ সরাসরি তখন হচ্ছে অতিবেগুনি রশ্মিটা কিন্তু হচ্ছে আমাদের শরীরে বা আমাদের চামড়াতে এসে লাগতো, যেটা হচ্ছে ক্যান্সার সহ বিভিন্ন রোগের কারণ হয়ে যেত এবং হচ্ছে মানুষ মারা যেত। মানুষ বলেন বা অন্যান্য যে প্রাণীকুল বলে থাকি আমরা, সেই প্রাণীরা কিন্তু বেঁচে থাকতো না, তারা কিন্তু মারা যেত। এবার আসেন এক্সরেকে কি বলা হয়, এক্সরেকে বাংলাতে রঞ্জনরশ্মি বলা হয়। এর আবিষ্কারকে উইলিয়াম কে রঞ্জেন, নামটা মনে রাখবেন। এক্সরে কত সাল আবিষ্কার, 1895 সাল। কয় ধরনের, 2 ধরনের, একটা হচ্ছে কোমল কেন বলা হয়, এটা কোমলটা ব্যবহার করা কোথায়, মেডিকেল বিজ্ঞানে বা মেডিকেল সায়েন্সে ব্যবহার করা হয়। বেদন ক্ষমতা অত্যন্ত কম থাকে কোমল এক্সরের। আচ্ছা, আর কঠিন কোনটা, আসেন, কঠিন হচ্ছে পদার্থের গঠন নির্ণয় এবং গবেষণা কার্যে ব্যবহার করা হয়। যেহেতু কোমলটা ছিল হচ্ছে বেদন ক্ষমতা খুব কম ছিল, তার মানে এটা কি হবে, অবশ্যই বেদন ক্ষমতা কি হবে, বেশি হবে। তাহলে এটাই বলা হয়েছে, দেখেন কঠিন এক্সরে কি, পদার্থের গঠন নির্ণয় এবং গবেষণা কার্যে ব্যবহার করা হয় এবং বেদন ক্ষমতা কি, বেদন ক্ষমতা খুবই বেশি হয়ে থাকে। আচ্ছা, এক্সরে ব্যবহার পরীক্ষাতে এটা খুব ইম্পর্টেন্ট, এক্সরে ব্যবহার, এবং এটা রিটেনও পরীক্ষায় আসছে যে এক্সরে সম্পর্কে লেখো, এক্সরে কি বা এক্সরে ব্যবহারগুলো 5টা বা 6টা ব্যবহার লিখুন। কীরকম, প্রথমত চিকিৎসা বিজ্ঞানে কি ব্যবহার করা হয়, স্থানচ্যুত হাড় ভেঙে গেলে এক্সরে দ্বারা তা ধরা হয়। দাঁতের ক্ষয়, দাঁতের গোড়ায় ক্ষত নির্ণয়, আলসার, ক্যান্সার, টিউমার, যক্ষা, নিউমোনিয়া নির্ণয় করার জন্য হচ্ছে এক্সরে ব্যবহার করা হয়ে থাকে।
গোয়েন্দা বিভাগে ব্যবহার করা হয় কাঠের বাক্স বা চামড়ার থলিতে লুকানো বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, নিষিদ্ধ দ্রব্য নির্ণয়, দুষ্কৃতিকারীদের পেটে মূল্যবান ধাতু থাকলে তা চিহ্নিত করা। অর্থাৎ দেখবেন এয়ারপোর্টে যদি যান, এয়ারপোর্টে দেখবেন যে আপনাকে এক্সরে করা হবে, বা আপনার যে ব্যাগগুলো থাকে বা লাগেজগুলো থাকে, এই লাগেজগুলো হচ্ছে একটা নির্দিষ্ট ডিভাইসের মাধ্যমে আপনাকে নিয়ে যাওয়া হয়। কারণ কি, এটা কারণটা হচ্ছে এক্সরে করা হয়। এক্সরে মাধ্যমে হচ্ছে ওই ব্যাগের ভিতরে বা লাগেজের ভিতরে কী আছে সেটাকে শনাক্ত করা হয়, এবং আপনাকে এক্সরে করার মাধ্যমে আপনার শরীরে বা আপনার শার্ট প্যান্টের পকেটে বা শরীরে কী আছে সেটাকে হচ্ছে কিন্তু চেক করা যায়। আচ্ছা, শিল্পক্ষেত্রে ব্যবহার করা। শিল্পক্ষেত্রে কীরকম, যেমন হচ্ছে শিল্পক্ষেত্রে হচ্ছে যেটা ব্যবহার, যে ঝিনুকের মধ্যে মুক্তার যে অবস্থানটা সেই অবস্থান নির্ণয় ব্যবহার করা হয়, জ্বালাইয়ের ত্রুটি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, চামড়া শিল্পে ব্যবহার করা হয়, আসল ও নকল গহনা শনাক্তকরণে ব্যবহার করা হয়। আসল ও নকল গহনা শনাক্তকরণে হচ্ছে এক্সরে ব্যবহার হয়। ব্যবসায়ী খাতে ব্যবহার করা হয়, লজেন্স, টপিক কেক ইত্যাদি খাদ্য তৈরি পরে এক্সরে দিয়ে তা পরীক্ষা করা হয় মান নির্ণয়ের জন্য। পরীক্ষাগারে ব্যবহার করা হয়, পরমাণুর গঠন বা ক্যালাসের গঠন নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবার আসেন এক্সরে পরে যেটাকে আমরা বলতেছি গামা রশ্মি। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, 5 × 10⁻11 মিটার থেকে 5 × 10⁻15 মিটার বা এর চেয়ে কমও হয়ে থাকে। তরঙ্গ দৈর্ঘ্যের দিক থেকে এটি এক্সরের উপরে লেপিত হয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে এই রশ্মি নির্গত হয়। কোশ্চেন এটা যে গামা রশ্মিটা কোথা থেকে নির্গত হয়। গামা রশ্মিটা হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে এই রশ্মি নির্গত হয়। পরীক্ষা কোশ্চেন হতে পারে এভাবে, বা কোশ্চেন এভাবে হতে পারে, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে কোন রশ্মিটা নির্গত হয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে হচ্ছে গামা রশ্মি নির্গত হয়। ফটোগ্রাফিক প্লেট ও গাইগার মুলার কাউন্টার দিয়ে এই রশ্মি উদ্ঘাটন করা যায়। এই কোশ্চেনটা আসছিল পরীক্ষাতে, গাইগার মুলার নিয়ে এই কোশ্চেনটা পরীক্ষাতে কিন্তু আসছিল আপনাদের বিসিএসে। তাহলে কি বলতেছি আমরা, ফটোগ্রাফিক প্লেট ও গাইগার মুলার কাউন্টার দিয়ে এই রশ্মি উদ্ঘাটন করা যায়। মানবদেহে ক্যান্সার আক্রান্ত সেলকে ধ্বংস করতে এই রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যদি আপনার শরীরে ক্যান্সার হয়, ক্যান্সার হওয়া মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাতে বা কোষগুলো যে নষ্ট হয়ে যায়, এই জায়গাটা এই কোষগুলোকে নষ্ট কোষগুলো ধ্বংস করার জন্য আপনার এই রশ্মিটা ব্যবহার করা হয়। কারণ এই নষ্ট কোষের পাশে যদি নষ্টই কোষ থাকে তখন হচ্ছে নষ্টে নষ্টে আরও নষ্ট হয়ে যায়। তো যে কারণে হচ্ছে এই টাইপের যে নষ্ট কোষগুলো থাকে এই কোষগুলোকে কি করা হয়, এই কোষগুলোকে দিয়ে আমরা হচ্ছে এই কোষগুলো হচ্ছে এই গামা রশ্মির সাহায্যে হচ্ছে ধ্বংস করে থাকি। আচ্ছা, মানবদেহে গামা রশ্মির যে প্রভাবগুলো কীরকম হতে পারে আসেন একটু দেখি। প্রথমত, এই রশ্মি দেহের কোষ নষ্ট করতে পারে, যেটা আমরা বললাম যে ক্যান্সার হলে বা টিউমার হলে এটা ব্যবহার করা হয়। মাথার চুল পড়ে যায়, দেখবেন যারা কেমোথেরাপি দেয় তাদের হচ্ছে মাথার চুল পড়ে যায়। ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমোথেরাপি দেওয়া হয়, এর ফলে তাদের হচ্ছে মাথার বা শরীরে চুল পড়ে যায়। এটা হচ্ছে মেইন কারণ। এই রশ্মিতে আক্রান্ত মানুষের ক্যান্সার ও টিউমার হতে পারে। অতিমাত্রা এই রশ্মি মানুষের দেহে পড়লে মানুষের মৃত্যুও হতে পারে। এটাই হচ্ছে মূল বিষয়টা, তো এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, তারপরটাকে আমরা কি বলছি টপিক, লেজার। লেজারের পূর্ণরূপ কি, পরীক্ষা কোশ্চেন আসছে, পিএসসি কোশ্চেন করছে। লেজারের পূর্ণরূপ কি, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। মনে রাখতে হবে আপনাকে এটা। আচ্ছা, কি বলছে তাহলে লেজারটাকে আমরা কি বলতেছি খেয়াল করে দেখেন। কোনো বিশেষ পরমাণুকে ফোটন কণিকা দ্বারা উত্তেজিত করা হয়। প্রথমে কি করা হয়, কোনো একটা বিশেষ পরমাণুকে ফোটন যে কণিকা, যে ওই যে আমরা আলোর উপাদানের কথা বলে আসছি, ফোটন কণিকা দ্বারা কি করা হয়, উত্তেজিত করা হয়। উত্তেজিত করে কি করা হয়, উত্তেজিত করে হচ্ছে লেজার রশ্মি তৈরি করা হয়। তাহলে লেজার রশ্মি তৈরির সিস্টেম কি, বা লেজার রশ্মি কীভাবে তৈরি হয়, পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে লেজার রশ্মি কীভাবে তৈরি হয়। লেজার রশ্মি তৈরি হয় কোনো বিশেষ পরমাণুকে ফোটন কণিকা দ্বারা যদি উত্তেজিত করা হয়, এই উত্তেজিত করলে কি হয়, উত্তেজিত করলে হচ্ছে লেজার রশ্মিটা হচ্ছে তৈরি হয়ে থাকে। আচ্ছা, এই রশ্মিটা কি, অত্যধিক লক্ষ্যভেদী, সুসংগত, একক রঙের, তীব্র শক্তি সম্পন্ন একগুচ্ছ আলো। তাহলে লেজার রশ্মি কি, লেজার রশ্মি হচ্ছে একগুচ্ছ আলো। আলোটা বৈশিষ্ট্যটা কি, এই রশ্মিটা কি হবে, অত্যধিক লক্ষ্যভেদ অর্থাৎ লক্ষ্যভেদ করবে, সুসংগত থাকবে, একক রঙের অর্থাৎ একটা রঙের হবে, এবং তীব্র শক্তি সম্পন্ন হবে। অনেক দূরত্ব অতিক্রম করার পরে লেজার রশ্মির দিক বিচ্যুত ঘটে না। অর্থাৎ লেজার রশ্মিটা অনেক দূরে যাওয়ার পরেও লেজার রশ্মির দিক বিচ্যুত ঘটে না। যেমন হচ্ছে মূলত হচ্ছে নর্মালি এখন বাংলাদেশের ট্রাফিক পুলিশ যারা, ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক যারা সদস্য, তারা দেখবেন এক ধরনের লেজার রশ্মি ব্যবহার করে। বা হচ্ছে এয়ারপোর্টও দেখা গেছে, এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে এয়ারপোর্টে, যে যখন প্লেন ল্যান্ড করতে যায় তখন হচ্ছে বাচ্চারা বা হচ্ছে কিছু মানুষ হচ্ছে লেজার রশ্মি মারে, যেটা হচ্ছে বিমান দুর্ঘটনার অন্যতম একটা কারণ বলতে পারেন। ঠিক আছে, তো এই রশ্মিগুলোকে আমরা কি করতেছি, এই রশ্মিগুলো হচ্ছে মানে অনেক দূরত্ব অতিক্রম করার পরে লেজার রশ্মি যেহেতু দিক বিচ্যুতি ঘটে না, এই কারণে দেখবেন
ট্রাফিক বিভাগে যারা কাজ করে তারা হচ্ছে এই ধরনের লেজার ব্যবহার করে থাকে। লেজার যন্ত্রের মাধ্যমে আলোক তরঙ্গে কোনো স্ফটিকের মধ্যে দিয়ে চলমান করা হলে উদ্দীপিত নিঃসরণ ঘটে এবং অতি শক্তিশালী সুসংগত আলোক রশ্মি নিঃসরিত হয়। আলোক রশ্মি নিঃসরিত হয়, এই কথাটা, এই রশ্মির নামই হচ্ছে লেজার রশ্মি। আচ্ছা, তাহলে কোথায় ব্যবহার করা হয় লেজার রশ্মিটা খেয়াল করি আমরা একটু দেখি। প্রথম ব্যবহার যেটা, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে থাকি, কঠিন বস্তুতে গর্ত করার জন্য ব্যবহার করে থাকি, জ্বালাইয়ের কাজে ব্যবহার করা হয়, ত্রিমাত্রিক ছবি তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে, চিকিৎসা ক্ষেত্রে কোনো সূক্ষ্ম সূক্ষ্ম অস্ত্রোপচারে ব্যবহার করা হয়ে থাকে, শিল্প কারখানায় ভিডিও ডিস্ক তৈরি করা, লাইব্রেরি বাইরে বারকোড পার্ট ইত্যাদি কাজে লেজার ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ বারকোড রিড করার জন্য হচ্ছে আমরা লেজার রশ্মি ব্যবহার করে থাকি। আচ্ছা, রাডার, রাডারের পূর্ণরূপ কি একটু দেখি। রাডারের পূর্ণরূপ হলো রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। পরীক্ষায় এটা কিন্তু কোশ্চেন আসছে যে রাডারের পূর্ণরূপ কি। রাডারের পূর্ণরূপ হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। কি করে এটা? একটা যন্ত্র যার সাহায্যে দূরের কোনো বস্তুর উপস্থিতি, দূরত্ব এবং দিক নির্ণয় করা হয়ে থাকে। দেখবেন বিমান বলেন বা লঞ্চ বলেন বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর কথা বলেন, এই প্রতিষ্ঠানগুলোতে রাডার ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ দূরের একটা বস্তুকে আপনার হচ্ছে আইডেন্টিফাই করার জন্য, তার বস্তুটা কতটুকু দূরত্বে আছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য, বা বস্তুটা কোন দিকে আছে আমার সেটাকে আইডেন্টিফাই করার জন্য। এই কারণে দেখবেন হচ্ছে এই যে লঞ্চ বলেন বা স্টিমার বলেন বা হচ্ছে আপনার প্লেন বলেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রাডারের ব্যবহার করা হয়। এবং রাডারের আরেকটা ব্যবহার আছে, আরেকটা ব্যবহার, দ্যাট মিনস কি, আরেকটা ব্যবহার হচ্ছে দেশের সামরিক খাতে কিন্তু রাডার ব্যবহার করা হয়ে থাকে। রাডারের মাধ্যমে আপনার যে অঞ্চল বা আপনার যে এরিয়া, এই এরিয়ার ভিতরে কি কোনো বস্তু ঢুকছে কি বের হয়েছে বা কোন দিকে আছে, কতটুকু দূরত্বে আছে, কতটুকু ডিস্টেন্স মেনটেন করতেছে, এই কাজটা কিন্তু হচ্ছে যে সামরিক বাহিনী আছে যারা বা সিভিল এভিয়েশন অথরিটি আছে যারা, তারা কিন্তু এটা ব্যবহার করে থাকে। আচ্ছা, রাডারকে কি বলা হয়? রাডারকে বলা হয় ইলেকট্রনিক চক্ষু। তাহলে ইলেকট্রনিক চক্ষু কি? ইলেকট্রনিক চক্ষু হচ্ছে রাডার। আচ্ছা, যুদ্ধে শত্রু বিমানের উপস্থিতি, যেটা আমি একটু আগে বললাম আপনার সামরিক বাহিনীতে ব্যবহার করা হয়। গতিবিধি জানার জন্য, মূলত এর উদ্ভব হলো শান্তির সময় সমুদ্রের জাহাজ, আকাশ বিমানের পথ নির্দেশ করার জন্য, জ্বরের পূর্বাভাস ইত্যাদি কাজে রাডার ব্যবহার করা হয়। যে কথাটা বললাম যে নৌপথ বলেন বা হচ্ছে আপনার বিমান পথ বলেন বা হচ্ছে শত্রুকে চিহ্নিত করা বলেন, এই সকল কাজে হচ্ছে রাডার ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এখানে আমরা যে কথাগুলো নিয়ে কথা বলেছি, এই মানে এই উপরে কিছু আপনার বিশেষ যে পরীক্ষাতে, বিগত বছরে বিশেষ যে পরীক্ষাগুলো গেছে, এই বিশেষ পরীক্ষাতে আপনার কিছু কোশ্চেন দেওয়া হয়েছে এবং কোশ্চেনের পরবর্তীতে আমরা হচ্ছে অ্যান্সারও এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, বিসিএস এর কোশ্চেনের পরে আমাদের এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ বিসিএস ছাড়া অন্যান্য যে পরীক্ষাগুলো হয়, সেটা হতে পারে পিএসসির আন্ডারে বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক পরীক্ষা বা বিভিন্ন মন্ত্রণালয় সরাসরি পরীক্ষা, বা কিছু নিম্ন গ্রেডের বা মানে কম গ্রেডের, মানে হচ্ছে ধরেন হচ্ছে 13-14 গ্রেডের যে পরীক্ষাগুলো হয় মন্ত্রণালয় ভিত্তিক, এই পরীক্ষার কিছু কোশ্চেনও আমাদের এখানে দেওয়া আছে। এবং কোশ্চেনের পরে আমাদের কিন্তু এখানে অ্যান্সারটা আপনার দেওয়া আছে। সো অরিড হওয়ার কিছু নাই যে অ্যান্সার কোথায় পাবো না পাবো, এখানে অ্যান্সারও আপনার দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এগুলো হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবেন। অর্থাৎ যে আলোচনাগুলো, প্রত্যেকটা আলোচনা একটা পার্ট পর পর হচ্ছে আমরা কিছু কোশ্চেন অ্যাড করে দিচ্ছি, যারা বিসিএস রিলেটেড বা বিসিএস এর পরীক্ষাতে আসছে এই টাইপের কোশ্চেন বলেন, বা হচ্ছে পরবর্তী বিসিএস ছাড়া অন্যান্য যে পরীক্ষার সেই কোশ্চেনগুলো অ্যাড করা আছে প্রত্যেকটা স্লাইডেই। তো এগুলো একটু কাইন্ডলি কষ্ট করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা বলতেছি হচ্ছে দৃশ্যমান আলো নিয়ে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই। আলো আমরা কখন দেখতে পাবো? আলো দেখার একটা মানে হচ্ছে কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যখন ওই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার ভিতরে হবে। অর্থাৎ যদি কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার ভিতরে হয়, তখনই আমরা দেখতে পারবো। এর কম হলেও দেখতে পারবো না, এর বেশি হলেও দেখতে পারবো না। তাহলে 400 থেকে 700 ন্যানোমিটারের ভিতরে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে আলোটা থাকে, সে আলোটা আমরা দেখতে পাই, বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গটাকে আমরা দেখতে পাই এবং সেটাকে আমরা বলি হচ্ছে আলো বলে থাকি। আচ্ছা, মূলত আমরা চোখে নানা রং যে দেখতে পাই সেগুলো কি? সেগুলো হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো। অর্থাৎ এই যে 400 থেকে 700, এক একটা যখন তরঙ্গ দৈর্ঘ্য হয় এক একটা রং হয়। অর্থাৎ এই রংটা আসলে মানে মূলত কেন হচ্ছে, রঙের ডিফারেন্সটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের কারণে, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ডিফারেন্সের কারণে মূলত হচ্ছে রঙের ডিফারেন্সটা হচ্ছে। আচ্ছা,
তরঙ্গ দৈর্ঘ্য যখন ছোট হয় সেটি হয় বেগুনি, তরঙ্গ যখন বাড়তে থাকে তখন সেটা হয় নীল, সবুজ, হলুদ, কমলা, লাল হয়ে চোখের কাছে অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ দেখেন, খেয়াল করেন, সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য যখন হবে তখন কি কালার হবে? বেগুনি। আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কোনটা হবে? নীল হবে, নীল থেকে কি হবে? সবুজ হবে, সবুজ থেকে হলুদ, হলুদ থেকে কমলা, কমলা থেকে লাল, লাল হয়ে একসময় কি হবে? সে আলোটা হচ্ছে অদৃশ্য হয়ে যাবে। এটা হচ্ছে দৃশ্যমান আলোর কথাবার্তা। আচ্ছা, তাহলে প্রিজম কি? প্রিজম হচ্ছে একটা আলোর একটা কি বলে যে একটা ছোট ত্রিভুজের মতো, ত্রিভুজও না, এটা আসলে মূলত একটা দুটি হেলানো সমতল পৃষ্ঠ থাকে এবং একটা সীমাবদ্ধ ক্ষেত্র থাকে, এটাকে বলা হয় প্রিজম বলা। বিভিন্ন পরীক্ষাগারে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। পরীক্ষাগারে আলোর যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো চেক করার জন্য বা সেগুলো পরীক্ষা করার জন্য আমরা হচ্ছে প্রিজম ব্যবহার করে থাকি। তাহলে প্রিজম কি? প্রিজম বলতেছে দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি হচ্ছে প্রিজম। এবার আসেন আলোর কিছু ধর্ম বা ক্যারেক্টারিস্টিক্স। প্রথমটা, সেটাকে আমরা বলতেছি আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ তাহলে কি? আসেন, প্রিজমে যখন আলো যায় প্রতিসরণের ফলে কি হয়? যৌগিক আলো থেকে মূল বর্ণের আলোগুলোকে আলাদা হয়ে যায়। অর্থাৎ আমরা জানি যে মৌলিক আলো কয়টা? মৌলিক আলো 3টা, এরকম ভাগ হয়ে যায়। এই যে ভাগটা যে হচ্ছে বিশিষ্ট বিভিন্ন কি হয়, তো এখানে মূলত হচ্ছে যে মানে সাদা আলোর যে প্রকৃতি আমরা বলি, এটাকে আমরা বলে থাকি যৌগিক বলে থাকি। আর এই সাদা আলোটা মূলত হচ্ছে 7টার যে রং, আমরা যে রংধনু যে 7টা রং বলি সংক্ষেপে, যাকে আমরা বলি বেনি, আসো, কলা, এই 7টা বর্ণের সমষ্টি বলে থাকি। দেখেন এই কথাটা এখানে বলা হয়েছে, প্রিজমে আলোর প্রতিসরণের ফলে যৌগিক আলো থেকে লাল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে বলা হয় আলোর বিচ্ছুরণ বলা হয়। তার আলোর বিচ্ছুরণ কি? যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে, অর্থাৎ যৌগিক যে আলোটা থাকে সেই আলো থেকে আপনি মূল বর্ণের যে আলোটা পাবেন, সেই মূল বর্ণের আলো পাওয়ার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে আমরা বলতেছি হচ্ছে আলোর বিচ্ছুরণ বলতেছি। আচ্ছা, 1666 সালে স্যার আইজ্যাক নিউটন প্রমাণ করেন যে সাদা আলোর প্রকৃতি হচ্ছে যৌগিক। অর্থাৎ যে সাদা আলোটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা যৌগিক আলো। সেটা কি? সেটা হচ্ছে 7টা মূল বর্ণের সমষ্টি। অর্থাৎ 7টা যে মূল বর্ণ আছে বা রংধনুতে যে 7টা রং আমরা দেখতে পাই, সেই 7টা রঙের কম্বাইন্ড যে রূপটা, সেই রূপটাকে আমরা বলতেছি সাদা বলতেছি। আচ্ছা, প্রিজমের মধ্যে দিয়ে সূর্যালোক গেলে, অর্থাৎ প্রিজমের মধ্যে দিয়ে যখন সূর্যের আলো যাবে কি হবে? তখন বর্ণালী সৃষ্টি হয় এবং তা হলো আলোর বিচ্ছুরণ। অর্থাৎ এই যে বর্ণালীটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আলোগুলোকে ভাগ হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আলোর বিচ্ছুরণ বলতেছি। 7টি বর্ণের এই বিশ্লেষণকে বিজ্ঞানী নিউটন বর্ণালী ব্যাখ্যা আখ্যা দেন। অর্থাৎ এই যে 7টা যে বর্ণ আছে, এই 7টা বর্ণ যখন বিশ্লিষ্ট হয়, মানে আলাদা আলাদা হয়ে যায়, তখন তাকে আমরা কি বলতেছি? তখন তাকে আমরা বলতেছি হচ্ছে বর্ণালী বলতেছি। 7টা বর্ণ কি কি? প্রথমটাকে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এদেরকে সংক্ষেপে বলা হয় বেনি, আসো, কলা। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই সংক্ষেপে বলি আমরা বেনি, আসো, কলা বলে থাকি। তাহলে বর্ণালী থেকে আমরা কি দেখতে পাই? লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম হবে। আচ্ছা, বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হবে। তাহলে এইটাও একটা কোশ্চেন যে বর্ণালীর মাধ্যমে আমরা কি দেখতে পাই? কোন আলোর বিচ্যুতি সবচেয়ে কম, কোন আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? লাল আলোর বিচ্যুতি হচ্ছে সবচেয়ে কম হবে, বেগুনি আলোর বিচ্যুতি হবে সবচেয়ে বেশি। হলুদ রঙের আলোর বিচ্যুতি লাল এবং বেগুনি আলোর মাঝামাঝি বলে এর বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলা হয়। তাহলে কোন রঙের আলোর বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলা হয়? হলুদ রঙের আলোর বিচ্যুতিকে বলা হয় হচ্ছে, বিচ্যুতিকে কি বলে? আমরা বলতেছি গড় বিচ্যুতি বলতেছি। এবং হলুদ রশ্মিকে বলা হয় মধ্য রশ্মি বলা হয়, যেহেতু হলুদ হচ্ছে মাঝামাঝি একটা অবস্থান করে, এই কারণে একে আমরা বলতেছি হচ্ছে মধ্য রশ্মি বলতেছি। আচ্ছা, এরপর আমরা কি বলতেছি? এরপর আমরা বলতেছি আলোর বিক্ষেপণ। আলোর বিক্ষেপণ কি বলতেছি? আলোক তরঙ্গ ক্ষুদ্র কণিকার উপর পড়লে আলোক তরঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন দিকে কি হয়? ছড়ায় পড়ে, এটাকে বলতেছে আলোর বিক্ষেপণ। তাহলে আলোর বিক্ষেপণ কি? আলোর বিক্ষেপণ হচ্ছে যদি আলোক তরঙ্গ একটা ক্ষুদ্র কণিকার উপরে যদি পড়লে কি হয়? পড়লে হচ্ছে আলোক তরঙ্গটা কি করবে? বিভিন্ন দিকে ছড়ায় পড়বে। এই যে বিভিন্ন দিকে ছড়ায় পড়তেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আলোর বিক্ষেপণ। তাহলে আলোর বিক্ষেপণ একটা কথা আমরা মনে রাখবো যে যত তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, যত বেশি বিক্ষেপণ তত কম। অর্থাৎ বিক্ষেপণ বেশি মানে হচ্ছে বিক্ষেপণ বেশি হলে কি হবে? বেশি হলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, আর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কি হবে? বিক্ষেপণটা কম হবে। একটু মনে রাখবেন। আচ্ছা, তাহলে ওই যে আমরা মৌলিক বর্ণের কথা যে বলে আসছি একটু আগে,
যে বিচ্ছুরিত মৌলিক বর্ণের যে কথাটা বলে আসছে, মৌলিক বর্ণ আমরা কি বলতেছি, যে সকল বর্ণ মিলে কি হচ্ছে অন্য কোনো বর্ণের সমন্বয় তৈরি করা যায় না তাদেরকে মৌলিক বর্ণ বলা হয়। 3টা মৌলিক বর্ণের কথা আমরা বলছি, কি কি? সুনীল বা হচ্ছে সবুজ, যেটাকে আমরা সবুজ বলে থাকি, নীল আর হচ্ছে লাল, এই 3টাকে আমরা বলতেছি হচ্ছে মৌলিক বর্ণ বলতেছি। আচ্ছা, মৌলিক বর্ণ সমাজে সব রং তৈরি করা, যেমন কি কি? সবুজ লাল হলে হলুদ, নীল হলুদ হলে সাদা, লাল নীল সবুজ হলে সাদা, লাল নীল হলে ম্যাজেন্ডা, সবুজ নীল হলে হচ্ছে ময়ূরকাঠি নীল, সাদা আলো লাল নীল ও সবুজ রঙের মিশ্রণ। তাহলে সাদা আলোটা কি? সাদা আলোটা হচ্ছে এই যে 3টা আলো, এই 3টা আলোর মিশ্রণ। টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য এই 3টা মৌলিক রং ব্যবহার করা হয়। পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল যে টেলিভিশনে রঙিন ছবি তৈরি করার জন্য কোন কোন আলোগুলো ব্যবহার করা হয়। তাহলে কোন কোন আলো? লাল, নীল আর হচ্ছে সবুজ। এই লাল নীল সবুজ এই 3টা আলোর মাধ্যমে অন্য যে আলোগুলো বা রঙগুলো, সেই রঙগুলো তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে রঙিন টেলিভিশনের মৌলিক রং, ওই যে আমি যেটা বললাম যে রঙিন টেলিভিশন ক্যামেরায় 3টি মৌলিক রঙের ক্ষেত্রে, দেখেন এই কথাটা আমি বলেছি একটু আগে, যে রঙিন টেলিভিশনের ক্যামেরায় 3টি মৌলিক রঙের 3টি পৃথক ইলেকট্রন টিউব থাকে, 3টা ইলেকট্রন টিউব থাকে। এই 3টি মৌলিক রং হলো কি কি? একটা হচ্ছে লাল, একটা হচ্ছে নীল আর একটাকে আমরা বলতেছি সবুজ। আচ্ছা, কোনো দৃশ্যে লাল নীল ও সবুজ রং, আচ্ছা টেলিভিশনে কোনো দৃশ্যের এই 3টা সবুজ রঙে প্রেরণ করে, এদের সমন্বয়ে বস্তু বিভিন্ন বর্ণ দৃশ্যমান হয়ে থাকে। গ্রাহক যন্ত্রে 3টি ইলেকট্রন গান থাকে, এর পর্দা 3 রকম ফসফর দানা দিয়ে তৈরি হয়। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে যে রঙিন টেলিভিশনে যে পর্দাটা, সেই পর্দাটা হচ্ছে কিসের দানা দিয়ে তৈরি হয়? 3 রকম ফসফর দানা দিয়ে তৈরি করা হয়ে থাকে। মৌলিক রঙগুলো বিশেষ রঙের ফসফর দানাগুলোকে আলোকিত করে এবং আলোকিত করার ফলে হচ্ছে ওইটা আমরা রঙিন দেখতে পাই। আচ্ছা, তারপর কোনো বস্তুকে সাদা বা কালো দেখার কারণ কি? দেখেন, সাদা বা কালো দেখার কারণ হচ্ছে শোষণ করা আর শোষণ না করা। একটা বিষয় হচ্ছে এরকম, কীরকম? দেখেন, সূর্যের সাদা আলো 7টি বর্ণের সমন্বয়ে তৈরি হয়। সূর্যের সাদা আলো আমরা বলতে 7টি বর্ণে, প্রিজমের কথা যখন আমরা বলছি যে প্রিজমের আলোগুলো যখন বিশ্লিষ্ট হয় 7টা বর্ণে বিভক্ত হয়ে যায়। তো সূর্যের সাদা আলোগুলো সেগুলো কি হয়? 7টি বর্ণের সমন্বয়ে গঠিত হয়। কোনো বস্তু যদি 7টি বর্ণের আলোক রশ্মির কোনোটিকে শোষণ না করে সবগুলোকে প্রতিফলিত করে, তখন বস্তুটিকে সাদা দেখায়। অর্থাৎ কোনোটাকে শোষণ না করে কি করবে? সবগুলোকে সে প্রতিফলিত করতেছে, প্রতিফলিত করার ফলে কি হবে? সাদা দেখাবে। আর যদি 7টা বর্ণকে শোষণ করে নেয় তখন বস্তুটিকে আমরা হচ্ছে কোনো আলো প্রতিফলিত হয় না, ফলে বস্তুটিকে কালো দেখি। তাহলে সাদা দেখার কারণ কি? সাদা দেখার কারণ হচ্ছে সে 7টি যে বর্ণের আলোকরশ্মি, 7টি বর্ণের আলোকরশ্মি কোনোটিকে সে হচ্ছে শোষণ না করে সবগুলোকে প্রতিফলিত করে। যাতে সবগুলোকে প্রতিফলিত করলে হবে সাদা, আর যদি সবগুলো প্রতিফলিত না হয় তখন হবে হচ্ছে কালো। এটা হচ্ছে বস্তু সাদা এবং কালো দেখার কারণ। এটা হচ্ছে বিগত বিসিএসে কিন্তু আসা কোশ্চেন। আচ্ছা, রংধনু, আমরা এটার সাথে মোটামুটি সবাই পরিচিত। রংধনু কি বলতে বুঝি? যে বৃষ্টির ফোঁটা যখন সূর্যের আলো পড়লে বৃষ্টির ফোঁটা প্রিজমের মতো কাজ করে এবং সূর্যের সাদা আলো বিস্তৃত হয়ে সূর্যের বিপরীত দিকে আকাশে উজ্জ্বল বর্ণে একটা অর্ধবৃত্ত করে। এবং এখানে হচ্ছে এই যে 7টা যে কথার কথা বলি আমরা, যে 7টা যে বর্ণ, যে বেনি আসো কলা, এই 7টা বর্ণই কি হয়? দেখা যায় একটা অর্ধবৃত্তাকার, এরকম একটা অর্ধবৃত্তাকার একটা অবস্থা ক্রিয়েট করে, এরকম অর্ধবৃত্তাকার অবস্থা ক্রিয়েট করে এবং এখানে 7টা বর্ণ থাকে। এই যে যেটা থাকতেছে এটাকে আমরা বলতেছি রংধনু বা রামধনু বলতেছি। তাহলে রংধনুতে রং কয়টা? 7টা। রংধনু সৃষ্টি হওয়ার পানির কণাগুলো কি করে? পানির কণাগুলো হচ্ছে প্রিজমের কাজ করে। সে তখন কি করবে? প্রিজমের কাজ করে থাকে। 7টি রঙের মধ্যম রং হলো সবুজ, অর্থাৎ মাঝখানে যে রংটা থাকে সেই রংটাকে আমরা বলতেছি সবুজ রং বলে। হলুদ রঙের পাশে দুটি রং হলো সবুজ এবং কমলা, এবং পূর্ব আকাশে সকালে এবং পশ্চিম আকাশে বিকালে রংধনু দেখা যায় না। অর্থাৎ পূর্ব আকাশে সকালে কখনো রংধনু দেখা যায় না, আবার পশ্চিম আকাশে বিকালেও রংধনু দেখা যায় না। এই হচ্ছে মূলত হচ্ছে আলো নিয়ে কথাবার্তা। এখন এই যে আলো নিয়ে আমরা কথা বলতেছি, তার মানে হচ্ছে এখানে কিছু যন্ত্রপাতির বিষয় আছে বা যন্ত্রপাতিগুলো কি কি? যেমন অনুবীক্ষণ যন্ত্র, এটা মনে রাখেন, বস্তুকে হচ্ছে কি করে? এটা হচ্ছে বড় করে দেখে। একটা ছোট একটা বস্তু থাকবে, সেই ছোট বস্তুকে বড় করে দেখাবে, তাকে আমরা বলতেছি অনুবীক্ষণ যন্ত্র। এটা 2 রকম হয়, সরল অনুবীক্ষণ যন্ত্র হয়, আর একটা হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র হয়ে থাকে। জটিল অনুবীক্ষণ যন্ত্রটা কি হয়? চূড়ান্ত বিম্ব গঠিত হয় উল্টো এবং বিবর্ধিত। এটা একটু মনে রাখবেন যে উল্টো হবে এবং বিবর্ধিত হবে। আচ্ছা, কত সালে জটিল অনুবীক্ষণ যদি তৈরি করা হয়? হচ্ছে 1610 খ্রিস্টাব্দে। কে? বিজ্ঞানী গ্যালিলিও। তাহলে হচ্ছে আলোক যন্ত্রপাতির ভিতরে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে জটিল অনুবীক্ষণ যন্ত্র কে তৈরি করে? জটিল অনুবীক্ষণ যন্ত্র তৈরি করে হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও।
তাহলে আমরা যে বিষয়টা সম্পর্কে জানতেছি যে আলোক যন্ত্রপাতি। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে জটিল অনুবীক্ষণ যন্ত্র চূড়ান্ত বিম্ব গঠিত হয় এবং উল্টো হয় এবং বিবর্তিত হয়। এবং কত সালে? এটা হচ্ছে 1610 খ্রিস্টাব্দে কে তৈরি করছে? বিজ্ঞানী গ্যালিলিও যৌগিক বা জটিল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। তাহলে দূরবীক্ষণ যন্ত্র কোনটা? যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায় তাকে হচ্ছে বলা হয় দূরবীক্ষণ যন্ত্র। অর্থাৎ খেয়াল করেন, অনুবীক্ষণ কোনটা? অনুবীক্ষণ হচ্ছে নিকটবর্তী বস্তুকে বড় করে দেখায়। আর দূরবীক্ষণ যন্ত্র কি? দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে দূরের বস্তুটাকে পরিষ্কারভাবে দেখায়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র বলতেছি। আচ্ছা, তাহলে নববীক্ষণ যন্ত্র কোনটা? নববীক্ষণ যন্ত্র আমরা যেটা বলতেছি আকাশ পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে আমরা বলতেছি হচ্ছে নববীক্ষণ যন্ত্র। কে আবিষ্কার করে? ডেনমার্কে একজন বিখ্যাত জ্যোতির্বিদ, নাম হচ্ছে কেপলার। কেপলার কত সালে আবিষ্কার করে? 1611 সালে সর্বপ্রথম এই যন্ত্র আবিষ্কার করে থাকেন। আচ্ছা, এরপর আসেন সরল পেরিস্কোপ। কোনো দূরের জিনিস সরাসরিভাবে দেখতে যে বাধা থাকলে এই যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। মূলত এইটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে। গ্লাসের মাধ্যমে নর্মাল গ্লাস থাকে যে এই বাঁক থেকে এই বাঁকে আসলে এখানে বাঁকে একটা গ্লাস রেখে দেওয়া হয় পাহাড়ের বাঁকে, যাতে এই পাশ থেকে গাড়ি আসলে সহজে ওই পাশের গাড়িগুলোকে দেখতে পারে, আবার এই পাশ থেকে গাড়ি আসলে যাতে এই পাশের গাড়িগুলোকে দেখতে পারে। তাহলে আমরা কি বলতেছি? সরল পেরিস্কোপ কি? যে দূরের জিনিস সরাসরি দেখতে বাধা থাকলে পেরিস্কোপ ব্যবহার করা হয়। দুটি সমতল দর্পণের ক্রমিক প্রতিফলন ব্যবহার করে এই যন্ত্র তৈরি করা হয়। ওই যে আমি যে কথাটা বললাম যে কোনাকুনি রাখা হয়। সাবমেরিন নাবিকরা পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করে থাকেন। পেরিস্কোপ আলোর প্রতিফলন ও ব্যতিচার নীতির উপর তৈরি করা হয়। তাহলে পেরিস্কোপ কোন নীতির উপর তৈরি করা হয়? আলোর প্রতিফলন এবং হচ্ছে ব্যতিচার, এই নীতির উপর ভিত্তি করে হচ্ছে তৈরি করা হয়। এছাড়াও বীর এড়িয়ে খেলা দেখা, শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ, ডুবোজাহাজ হতে পানির উপরে কোনো বস্তু দেখা প্রভৃতি কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে। এখানে ব্যবহারগুলো ইম্পর্টেন্ট এবং কোন নীতিটা মেনে চলে, অর্থাৎ পেরিস্কোপ যে নীতিটা মেনে চলে সেই নীতিটা কি কি? একটা হচ্ছে আলোর প্রতিফলন ও হচ্ছে ব্যতিচার নীতি। এই দুইটা নীতি মেনে চলে। এই দুইটা নীতি আপনাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক একইভাবে এখানেও আমরা হচ্ছে কিছু বিসিএস পরীক্ষার কোশ্চেন দেওয়া হচ্ছে, আপনাদেরকে কোশ্চেনগুলো সলভ করবেন এবং দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ প্রতিযোগিতামূলক কিছু পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে কষ্ট করে একটু দেখবেন। আচ্ছা, ওকে, এখানে উত্তরমালাও দেওয়া আছে আপনারা হচ্ছে। তারপর হচ্ছে আপনার হোম প্র্যাকটিস আছে, হোম প্র্যাকটিসগুলো আপনারা কষ্ট করে হচ্ছে দেখে ফেলবেন। দেখেন এখানে আপনাদের অনেক হোম প্র্যাকটিস দেওয়া আছে এবং প্রত্যেকটার কিন্তু অ্যান্সার দেওয়া আছে আপনাদের। সো হচ্ছে এই হোম প্র্যাকটিসগুলো আপনারা সলভ করবেন। তো আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আমি। তো মূলত এই টপিকগুলো থেকে প্রিলি রিটেন দুইটাতেই কোশ্চেন হয়। সো খুব ভালো করে এই বিষয়গুলো একটু বোঝার ট্রাই করবেন এবং এগুলো হচ্ছে সলভ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।